নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে চলেছি শ্রী প্রচেত গুপ্তের ৩ নম্বর চিঠির পর্ব ৮। আমি বসে আছি সোফায়, আমার মুখটা হাসি হাসি। এমন হাসি নয়, টেনশনের হাসি। টেনশনের কারণ সোফার একটা পা নড়বড় করছে। নড়া বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ভেতরে অনুভব করছি। মনে হচ্ছে যে কোনো সময় সোফা হুমড়ি খেয়ে পড়বে। সামনের দিকে পড়তে পারে, আবার পাশেও পড়তে পারে। দুদিকে পড়লেই বিপদ, তবে সামনে পড়লে বেশি বিপদ। তখন মুখ থুবড়ে কাচের টেবিলের উপর পড়তে হবে, তাতে রক্তারক্তি কাণ্ড হওয়ার সম্ভাবনা। কোন দিকে পড়বে এটা নিশ্চিত হতে পারলে টেনশন হয়তো একটু কম হতো। তার সঙ্গে একটা মজাও হতো। নিউটন যেমন আপেলের পতন থেকে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন, আমিও হয়তো পায়া ভাঙা সোফার পতন দেখে সামনে কর্ষণ বা পাশে কর্ষণ শক্তি বের করে ফেলতে পারতাম। চেয়ারটা বদলাতে পারলে হতো, কিন্তু সে সুবিধে নেই। এই ছোট ঘরে বসার ব্যবস্থা মাত্র 2টি। বৃদ্ধাশ্রমগুলিতে সম্ভবত এরকমই ব্যবস্থা। গেস্ট রুমগুলোতে মাত্র 2 জন বসার আয়োজন। হয়তো এটাই ঠিক। বুড়ো মানুষের কাছে বেশি মানুষ আসবে কেন? আমি যখন রিসেপশনে দীপার বাবার কথা বললাম, রিসেপশনের মহিলা অবাক হয়ে মুখ তুলল, ভ্রু কুঁচকে সন্দেহের চোখে তাকালো, যেন বিশ্বাস হচ্ছে না। রেজিস্টার খাতায় নাম ঠিকানা লিখতে গিয়ে সন্দেহের কারণ বুঝলাম। গত 8 মাস দীপার বাবার কাছে কেউ আসেনি। বৃদ্ধাবাসের নাম আধুনিক, শান্তি.com। মনোফোনে দীপার বাবা বলেছিলেন, খুঁজছি। 3 নম্বর চিঠির প্রেরক নন তো? হতে পারে, আবার নাও হতে পারে। কিছুই উড়িয়ে দেওয়া যায় না। তাই রবিবার সকালে সোদপুরে দীপার বাড়িতে ছুটেছিলাম। ছুটলে কি হবে, কিছুতেই বাড়ি খুঁজে পাই না। শেষ পর্যন্ত পেলাম ঠিকই, তবে সময় লাগলো। একতলা হলুদ রঙের ছিমছাম বাড়ি ভেঙে এখন অট্টালিকা হয়ে গেছে। দীপাদের বাড়ির বাইরে একটা বোগেনভেলিয়ার গাছ ছিল। জড়িয়ে মরিয়ে সেই গাছ উঠেছিল ছাদ পর্যন্ত। মজার কথা হলো, এবার গিয়ে দেখি দীপার বাড়িটা নেই, কিন্তু সেই বোগেনভেলিয়ার গাছটা আছে। সবুজ পাতা বিছিয়ে মাল্টি স্টোরির উঁচু পাঁচিলে শুয়ে আছে। আমি গাছ দেখে বাড়ি চিনলাম, আর সেখানকার লোকজনদের কাছ থেকে খবর পেলাম অনেক। আমার ব্রিলিয়ান্ট বান্ধবী ব্রিলিয়ান্ট কাজ করেছে। মিশিগান থেকে অনলাইনে পৈতৃক ভিটে বেচেছে, তবে ঠকেনি। দরদাম চালিয়েছে খুব। শুধু বাড়ি বিক্রি নয়, মা বেঁচে থাকতে তাকে বিদেশ ঘুরিয়েও এনেছে দীপা। কটা মেয়ে এমন করে? আর বিদেশ মানে তো হাবিজাবি বিদেশ নয়, খোদ আমেরিকা। একেবারে বিদেশের বাবা। তখন সবে ছেলে হয়েছে দীপার, ফুটফুটে ছেলে, একেবারে সাহেবের বাচ্চা। দেখলেই কোলে নিতে ইচ্ছে করে। কিন্তু সমস্যা হলো, মিশিগান সোদপুর নয়, সেখানে বাচ্চা কোলে নেওয়ার লোক পাওয়া যায় না। সাদা কালো কোনো বাচ্চার বেলাতেই পাওয়া যায় না। মিশিগানের লোকেরা বাচ্চার গাল টিপে অদ্ভুত ভাষায় বলে মুনু মুনু মুনু, কিন্তু কোলে নেয় না। যদি বা নেয়, ডলার চায়। দাসী এবং আয়া দুটোই ওসব জায়গায় অতি মূল্যবান। বাধ্য হয়ে আমাদের রূপবতী এবং কেমিস্ট্রিবতী দীপা তার মাকে উড়িয়ে নিয়ে গেল। জেট ল্যাগ তুচ্ছ করে দিদিমা নাতিকে কোলে টেনে নিলেন। হাতের বালা খুলে পরিয়ে দিতে দিতে বললেন, আহারে, তোর দাদুটা এলে বড় ভালো হতো। দীপা নরম গলায় বলল, ছি মা, ওরকম করে বলছো কেন? লোকেরা শুনলে কি ভাববে আমি খরচের ভয় বাবাকে আনিনি। মাকে এনে ফ্রিতে বেবিসিটারের কাজ করাচ্ছি। ছি, আমার সম্পর্কে কি ধারণা হবে বলো তো? ওরা তো বুঝবে না কলকাতায় বাড়ি পাহারা দেওয়ার জন্য বাবার থাকা দরকার। তাছাড়া প্যাসেজ মানিটা ভেবে দেখো না তুমি। এখন ছেলেপুলে হয়ে গেছে, খোলামকুচির মতো ডলার খরচ করতে পারি? বলো পারি? তুমি বলো না। 4 মাস পরে দীপার মা দেশে ফিরলেন অসুস্থ শরীরে। দীপা ছাড়তে চায়নি। কেন চাইবে? কে মাকে ছাড়তে চায়? কবিতাই তো আছে, মাগো আমার মা, তুমি আমার এ ঘর ছেড়ে কোথাও যেও না। তাহলে? কিন্তু পোড়ামুখো দেশ ভিসার মেয়াদ বাড়ালো না, বাধ্য হয়ে ফিরতে হলো। ফেরার 3 মাসের মধ্যেই মারাও গেলেন মহিলা। তবে অসুবিধা হয়নি কিছু।
আমেরিকায় বসেই অনলাইনে মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ সারল দীপা। সে অনলাইনে বাড়ি বিক্রি। সত্যি অনলাইন একটা দারুণ জিনিস। মিশিগানে যাওয়ার পথে সোদপুরের বাড়ির বিক্রির টাকা কখন যে ডলার হয়ে গেল কেউ জানতেও পারল না। এরপর দীপা নজর দিল বাবার দিকে। বৃদ্ধ পিতা, সুগার, প্রেশার, ইস্কিমির হার্টের পিতা। তাকে একা একা কি রাখা যায়? যায় কখনো? যায় না। অনেক ভাবনা চিন্তা আলাপ আলোচনার পর দীপার দূর সম্পর্কের মামা শ্বশুর বুড়ো মানুষটার জন্য এই বৃদ্ধবাসের ব্যবস্থা করে দিয়েছেন। শান্তি.com। মেয়ে নিশ্চিন্ত হলো। আর চিন্তা নেই, বাবা অনেকের সঙ্গে থাকবে, ভয় নেই কোনো। দীপাই খরচ পাঠায়, তবে ভায়া মামা শ্বশুর। শান্তি.com-এ নিজের ঠিকানা পর্যন্ত পাঠায়নি দীপা। ঠিক করেছে। এই দেশটা হাবাতেতে ভর্তি। বুড়োর মেয়ে আমেরিকায় থাকে শুনলে হয়েছে আর কি, হাত বাড়িয়েই থাকতো। এ কারণে আত্মগোপন। তবে সোনারপুরের এই দিকটা আজও চমৎকার। আসার পথে একটা ভ্যান রিক্সা নিয়েছিলাম। সবুজ গাছপালা, নীল আকাশ দেখে মনে হলো বলে উঠি, হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনু জলে পার। আমরা দুজন মিলে শূন্য করে চলে যাব প্রচুর ভাড়ার। সাদা কালো মার্বেল পাথরে বাঁধানো টানা লম্বা বারান্দা, একেবারে শূন্য, কেউ নেই কোথাও। রিসেপশনের মহিলা পথ দেখিয়ে চলে গেছে। আমি হাঁটছি। বারান্দা নিকোনো উঠোনের মতো পরিষ্কার। এত পরিষ্কার দেখলে গা ছমছম করে। দু একটা টবে মাথা নামানো গাছ। খানিক আগে কেউ জল দিয়েছে। পাতায় এখনো লেগে আছে সেই জল। একপাশে নিচু একটা মোড়া, খালি। কেউ যেন উঠে চলে গেছে। বুকটা ছ্যাদ করে উঠল। মুখ ঘুরিয়ে আমি অন্যমনস্ক হওয়ার চেষ্টা করলাম। ইস, কেন আরও 4টে মাস পরে এলাম না? আফসোস হচ্ছে, খুব আফসোস হচ্ছে। 4 মাস পরে দীপার বাবার নিঃসঙ্গতার বর্ষপূর্তি হতো। আমি ফুল নিয়ে আসতাম। বিয়ের ফুল লাল, জন্মদিনের রং নীল, নিঃসঙ্গতার রং কি? হলুদ। একটা উঁচু পাথরের ফুলদানিতে সেই হলুদ ফুলের গোছা রাখা হতো যত্ন করে। তারপর বারান্দায় ফাংশন। বড় কিছু নয়, ছোটোখাটো বর্ষপূর্তির ফাংশন। দীপার বাবা মোড়ায় বসতেন। সন্ধ্যের বাতাসে তার সাদা চুল উড়ত। প্রথমে পড়া হতো দীপার ইমেলে পাঠানো শুভেচ্ছা বার্তা। বাবা, সবার আগে তুমি আমার প্রণাম জানবে। তোমার নিঃসঙ্গতা 1 বছর হওয়ার খবর শুনে খুব ভালো লাগছে। আমার সহকর্মীরা সবাই তোমাকে অভিনন্দন জানিয়েছেন। তারা কি বলেছে জানো? বলেছে দে ফিল প্রাউড ফর মি। এমন বাবার মেয়ে হওয়ার একটা গর্বের বিষয়। আমার লজ্জা করছিল, আবার ভালোও লাগছিল। তবে মায়ের জন্য আমার খুব মন কেমন করে। এমন একটা আনন্দের দিনে মা বেঁচে থাকলে নিশ্চয়ই খুব খুশি হতো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার বাবার জীবনের যেন এরকম বছর ফিরে ফিরে আসে। এদিকে তোমার নাতি এক কাণ্ড করেছে। তার প্রাণের দাদুর লোনলি 1 ইয়ার উপলক্ষে সে মোমবাতি জেলে প্রেয়ার করেছে আর একটা কার্ড বানিয়েছে একেবারে নিজের হাতে। কার্ডের ছবি মিকি মাউসের। তাদের হাতে কেক। ভোজো কাণ্ড। মা হয়ে বলছি না, ছেলেটার আঁকার হাত ভালো হয়েছে। তুমি কেমন আছো বাবা? সাবধানে থাকবে, শরীরের যত্ন নেবে, ডিনার ঠিক সময় মতো করবে, বেশি রাত করবে না, করলে কিন্তু খুব রাগ করব। মেয়ের শুভেচ্ছা বার্তা পাঠের পর কেউ কিছু বলতে পারে? নিঃসঙ্গতার উপকারিতা সম্পর্কে 2-1 কথা। আবার এমনও হতে পারে কেউ কিছুই বলল না, চুপ করে থাকলো। সব শেষে দীপার বাবা ইচ্ছা করলে একটা গান শোনাতে পারেন। জোর করার কিছু নেই, আমরা খুব বিনীতভাবে অনুরোধ করব। এমনও হতে পারে আমাদের অনুরোধ উনি হয়তো মাথা নামিয়ে গুনগুন করে গেয়ে উঠবেন, আমি অকৃতি অধম বলেও তুমি কি কম করে কিছু দাওনি? যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু লওনি। ভাঙা পায়ার টেনশনও আমার কিন্তু খুব খারাপ লাগছে না, কারণ আমি এখন ফটো দেখছি, অসংখ্য অগুন্তি ফটো। আমার কোলের উপর যে লাল মলাটের অ্যালবামটা খোলা তার নম্বর 4A।
এরপর আছে 4B, 4C, 4 শেষ হলে আসবে 5। এরকম মোট 7টা অ্যালবাম সামনের টেবিলের উপর যত্ন করে সাজানো। সব কটার ক্ষেত্রেই ABC নাম দিয়ে একাধিক সব অ্যালবাম বা উপ অ্যালবাম রয়েছে। মূল অ্যালবাম দেখা শেষ হলে উপ অ্যালবাম দেখছি। উল্টো দিকে সোফায় দীপার বাবা বসে আছেন। তিনি চশমার ফাঁক দিয়ে নজর রাখছেন। একটা শেষ হলে পরেরটা এগিয়ে দিচ্ছেন, উল্টো পাল্টা যেন না হয়ে যায়। ফটো অবশ্য সবই তার মেয়ে সংক্রান্ত। নানাভাবে নানা সময় দীপা শান্তি.com-এ আসার সময় এগুলো তিনি সঙ্গে এনেছেন। 4A শেষ করে আমি মুখ তুললাম। অপূর্ব, অপূর্ব, ভাবা যায় না। আমি ভাবতে পারছি না স্যার। যে মানুষকে এতদিন মেসোমশাই বলছি, তাকে কেন যে হঠাৎ আজ স্যার বলে ডাকছি তার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। ডাকছি তাই ডাকছি। উনিও আপত্তি করেননি। সম্ভবত সম্বোধন নিয়ে তার আলাদা করে আর কোনো কৌতূহল নেই। দীপার বাবা মিটিমিটি হাসি একটু বড় করলেন, অ্যালবাম এগিয়ে দিয়ে বললেন, নাও সাগর, এবার 4B, এটা দেখো, এটা আরও ভালো। এটা তোমার হলো গিয়ে দার্জিলিং সিরিজ। দীপার বয়স তখন কত হবে? বড়জোর 5, অনলি 5 ইয়ার্স। সেবার এক কাণ্ড হয়েছিল। গোটা ট্রেন ধরে মেয়ে আমাদের বলল ঘোড়ায় চড়বো, ঘোড়ায় চড়বো, ঘোড়ায় চড়বো। আর ম্যালে গিয়ে ঘোড়া দেখে কি কান্না! সে যে কি কান্না সাগর, তোমাকে কি বলবো। একেবারে নাকের জলে চোখের জলে। তাকে কে সামলাবে? না পারছে আমি, না পারছে তার মা। বাপ রে বাপ! শেষ পর্যন্ত কি হলো জানো? ওই পাজি কি করলো ভাবতে পারো? কথা শেষে মানুষটা চোখ মুছলেন। অনেকক্ষণ থেকে দেখছি বৃদ্ধ একই সঙ্গে হাসছেন এবং চোখ মুছছেন। ব্যাপারটা কি? দীপা দার্জিলিংয়ে কেন, আলাস্কায় গিয়ে কি করেছে তাও জানার কোনো আগ্রহ নেই আমার। তবু অধীর আগ্রহে ঝুঁকে পড়ে বললাম, কি করলো? মেয়ে সেই ঘোড়ায় চড়লো, ঠিকই চড়লো, কিন্তু আমাকে সারাটা সময় পাশে পাশে দৌড়তে হলো। হারামজাদা মেয়ে ঘোড়ার পিঠে বসে আমার দিকে চেয়ে হাসতে লাগলো দাঁত বের করে। বোঝো কাণ্ড? হারামজাদা মেয়ে, কাণ্ডটা বোঝো একবার। আর কিছু বোঝা না যাক, হারামজাদা মেয়ের অতদিন আগের কাণ্ডে বৃদ্ধ মানুষটা যে আজও খুব খুশি সেটা বোঝা যাচ্ছে। খুশি অবস্থাতেই তিনি আবার চশমা খুললেন এবং চোখ মুছলেন। ভদ্রলোকের চোখের সমস্যা কিছু হয়নি তো? হতে পারে। কনজাংটিভাইটিস হলে অনেক সময় এরকম হয়। যে কোনো সময় চোখে জল আসে। আমিও গদগদ ভঙ্গিতে বললাম, সত্যি একটা কাণ্ড বটে। একটা মোটেই না সাগর, কাণ্ড একটা নয়, কাণ্ড 1000টা। আমার মতো বুড়ো হও, বিয়ে থা করো, ঘর সংসার করলে বুঝতে পারবে সন্তান বাপ মাকে কি জ্বালিয়ে খায়, কত কাণ্ডই না করে। দীপার মা যদি আজ বেঁচে থাকতো, সে তোমাকে মেয়ের আরও জ্বালাতনের গল্প শোনাতো। সে আপনি যতই বলুন না কেন স্যার, আপনার মেয়ে খুবই ভালো। দীপা শুধু খুব ভালো না, অতিরিক্ত খুব ভালো। অমন ব্রাইট মেয়ে কটা হয়? লেখাপড়া তো বটেই, নাচে গানে ডিবেটে একেবারে ঝকঝকে তকতকে। কলেজে আমরা বলাবলি করতাম, বলতাম এই মেয়ে যাতে হাত দেয় তাই শোনা। দুঃখের কথা কি জানেন স্যার, স্কুল কলেজের বন্ধুদের কথা কখনো গুরুত্ব পায় না। আমেরিকা, চীন, জাপানের কথার গুরুত্ব পায়। এখন মিলল তো? দেখলেন তো দীপা মার্কিন মুলুকে গিয়ে কেমিস্ট্রি টু কমোড যাতে হাত দিল তাতেই শোনা। বৃদ্ধ লজ্জা মুখে মেয়ের প্রশংসা শুনছিলেন। এবার লাফিয়ে উঠলেন, চোখ দুটো জল করে উঠল একই সঙ্গে আনন্দে এবং জলে। আরে তুমি জানলে কোথা থেকে? ঘটনা তো সত্যি হে, 100% সত্যি। দীপা এমন একটা কমোডের ডিজাইন করেছে যাতে সোনা আছে। না, সোনার জল নয়, একেবারে অরিজিনাল গোল্ডের রিং একটা, ঠিক প্যানের মুখটায় থাকছে গোল হয়ে। মিডল ইস্টে অর্ডার হয়েছে। জানোই তো বাপু, ওদের হলো তোমার তেলের পয়সা। এতদিন বেটারা সোনার উপর সুতো, এবার সোনার উপর ইয়েও করবে। তবে একটা
তবে এটা একটা বড় কথা যে বরাতটা দীপা পেয়েছে। সোনার কুমুরে বরাত পাওয়া তো চারটিখানি কথা নয়। বলো তুমি, কথাটা বলো একবার। কি বলছেন স্যার, চারটিখানি কথা হবে কেন? জিনিয়াস না হলে এ ঘটনা ঘটতে পারে? আমি যে কোনো সময় উঠে যেতে পারি, সেটাই উচিত। 3 নম্বর চিঠির প্রেরক এই বৃদ্ধ মানুষটি নয়তো আমার জানা হয়ে গেছে, ফলে উঠে পড়া খুব সহজ একটা ব্যাপার। কিন্তু সমস্যা হলো, সহজ কাজ করতে কোনো কোনো সময় ঝামেলা হয়। আমার এখন সেই ঝামেলাই হচ্ছে, উঠতে পারছি না। আমি দীপার 11 বছরের জন্মদিনের ছবি উল্টাতে উল্টাতে বললাম, স্যার আপনার মেয়ে এখনকার কোনো ফটো নেই? আমেরিকার দীপা যেমন হয় আর কি, বিদেশে গেলে মেয়েরা কলকাতায় ফটো পাঠায় না? বাংলোর সামনে দাঁড়িয়ে আছে, বাগানের গাছে জল দিচ্ছে, সেকেন্ড হ্যান্ড গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, সালোয়ার কামিজ পরে সুইমিং পুলে। হয় না? সব থেকে ভালো হয় যদি রান্নাঘরে কোনো ফটো থাকে। বাড়ির মেয়েদের দেখাবো, বিদেশের রান্নাঘর দেখলে ওরা খুব খুশি হবে। নেই? আমার কথা শুনে বৃদ্ধ হাসতে শুরু করলেন। প্রথমে আস্তে, ধীর লয়ে, তারপর তাল লয় দুটোই বাড়তে থাকে। একটা সময় হাসতে হাসতে গড়িয়ে পড়লেন যেন। কি যে বলো সাগর, তুমি দেখছি আমেরিকা রাশিয়া কিছুই জানো না হে। খুবই খারাপ অবস্থা। ফটো পাঠাতে কত খরচ জানো? জানা আছে তোমার? বেচারি দীপা কি তার বাংলোয় ডলারের গাছ পুঁতেছে? হ্যাঁ পুঁতেছে? বলো তুমি, চুপ করে আছো কেন? এবার বলো। বাপকে ফটো পাঠানোর কস্টিং জানো? আমি বললাম, তাতে কি আছে স্যার, বাপ নিজেও তো কম কস্টলি নয়। কস্টলি বাপ? কথাটা তো খাসা বলেছ সাগর। বাপ কস্টলি। বৃদ্ধ ফের হাসতে লাগলেন, অস্বাভাবিক হাসি। হাসির জোরে দুর্বল শরীর কেঁপে কেঁপে উঠছে। জলে ভেসে যাচ্ছে চোখ। চশমা খুলে সেই জল মুছলেন, আবার ভেসে যাচ্ছে জল। ঠিক এমন সময় ভেতরের দরজা দিয়ে ষণ্ডা চেহারার একটা মুস্কো ধরনের লোক ঘরে ঢুকলো। একটা ঘরে ঢুকলো। লোকটার হাড়ির মতো মুখে বিরক্তি, রাগ। মুস্কোটাকে দেখে বৃদ্ধ মানুষটা একদম দমে গেলেন, কুকড়ে গেলেন যেন। দ্রুত আমার হাত থেকে অ্যালবামটা কেড়ে নিয়ে গোছাতে শুরু করলেন। হাসি মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে মানুষটার। ব্যাপার কি? লোকটা মারধর করে নাকি? ষণ্ডা এগিয়ে এসে তার ডান হাতের কবজিটা চেপে ধরে জোর ধমক দিলেন। বলে, চুপ, একদম চুপ, একটাও কথা নয়, চলুন ভেতরে। উফ, আবার এইসব ছাইপাশ এখানে এনেছেন? আপনাকে কতবার বারণ করেছি। এবার কে গোছাবে এইসব? কে গোছাবে? আজই টান মেরে ফেলে দেব। দীপার বাবা আরও চুপসে গেলেন। এবার লোকটা আমার দিকে তাকালো, দম না ফেলেই বলতে লাগলো, আপনারা বাড়ির লোকগুলো বলিহারি। একটা পাগল মানুষকে এতক্ষণ বসিয়ে রেখে বকর বকর করছেন, লজ্জা করে না? আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। লোকটা বলছে কি? আমতা আমতা করে বললাম, পাগল? কই, আমি তো কিছুই জানতাম না। ষণ্ডা ফোঁস করে একটা অবজ্ঞার নিঃশ্বাস ফেলে বলল, জানবেন কি করে? এলে তো জানবেন। 1 বছরের টাকা জমা করে রেখে সেই যে পালিয়েছেন, একটা ফোন নম্বর দিয়েছিলেন, সেটাও ফালতু। আজ 3 মাস কেউ ধরেনি। যাক, অফিসে দেখা করতে বলেছে। এটা পাগল রাখবার জায়গা নয়। মাথার অসুখ করলে চিকিৎসা করান, নইলে যা খুশি করুন। পেশেন্টকে আজই নিয়ে যাবেন। এটা বৃদ্ধাবাস, পাগলাকারদ নয়। পায়ের তলার মাটি যেন সামান্য কেঁপে উঠল। লোকটা বলছে কি, পেশেন্টকে নিয়ে যান মানে? আমি কোথায় নিয়ে যাব? আমি নিয়ে যাওয়ার কে? পারচেজ ম্যানেজার মিস্টার গোস্বামী আমার দিকে যে চোখে তাকিয়ে আছেন, তাকে কি চোখ বলে? রক্তচক্ষু, শান্ত চক্ষু, নাকি কঠিন চক্ষু? আমার মনে হচ্ছে ওসব কোনোটাই নয়। এই চোখ খুনির চোখ। কাজ না হলে এই মানুষ আমাকে খুন করবে, তাই খুনির চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি হাসলাম, মাথা ঝুঁকিয়ে বললাম, ভালো আছেন স্যার? খুনি চক্ষু উত্তর দিল না, একইভাবে তাকিয়ে রইলেন। অনেকে এসব ক্ষেত্রে অপমানিত হয়, আমি হই না। হব কেন? মানুষ কোনো পরীক্ষার প্রশ্নপত্র নয় যে তাকে সবসময় উত্তর দিতেই হবে। টেবিলের উপর রাখা পেপার ওয়েটটা তুলে হাতে নিলাম।
জিনিসটা দেখতে খুব সুন্দর, ঝিনুকের গায়ে কচি কচি বালির মতো, যেন একটা টেবিলে সমুদ্রের ধার, আর সেখানে সত্যিই একটা ঝিনুক পড়ে আছে। বাহ, ঘুষ খেলে কি হবে, কল্যাণের বসের রুচি আছে। আমি আবার হাসলাম। ঠোঁটের ফাঁকের এই হাসি হলো খেলানোর হাসি। আপনার মেয়ের সঙ্গে কথা হলো? এতক্ষণে মিস্টার গোস্বামী খুনি চক্ষুতে পলক পড়ল। বললেন, আমি জানি, রাজকন্যা আমাকে বলেছে। এবার আমি খুনি চক্ষুর একটা বদলা নেব, তাকানোর বদলা তাকানো। মুহূর্তের মধ্যে ভেবে নিলাম কোন তাকানোটা চোখে নেব। ঘাড়টা সামান্য সামনে ঝুঁকিয়ে চোখের মণি দুটো ওপরের দিকে ঠেলে নিলাম। এরপর সরাসরি তাকালাম পারচেজ ম্যানেজারের চোখের দিকে। গোল একটা চশমা থাকলে লুকটা মনে হয় আরও জমত। এই তাকানোর নাম হলো উত্তম লুক 117। উত্তম লুক 117, 17 না 18 ঠিক মনে নেই, তবে কাছাকাছি একটা হবে। বিচারক সিনেমাতে উত্তম কুমারের এই উত্তম লুক 117 নাম দিয়েছিলেন। এই জিনিস আমার কলেজ বন্ধু উজ্জ্বলের কাছ থেকে শেখা। তার কাছে উত্তম কুমারের 258 রকম তাকানোর তালিকা ছিল, কারণ সে ছিল একজন লুক এবং স্টাইল কালেক্টর, নায়ক নায়িকাদের তাকানো এবং হাসি সংগ্রাহক। খুবই পরিশ্রমের কাজ। সংগ্রহের তালিকা থেকে হলিউড, মুম্বাই, টলিগঞ্জ কিছুই বাদ দিত না। হলে ঘুরে সিনেমা তো দেখতই, বাড়িতে ছিল সিডি আর সিনেমা বিষয়ক পত্রিকার পাহাড়। নির্বাক যুগ থেকে রানী মুখার্জি, ডাস্টিন হফম্যান থেকে ক্যাথারিন জেটা জোন্স থেকে কেউ বাদ ছিল না। সুচিত্রা সেনের হাসি ছিল উজ্জ্বলের MA ক্লাসের স্পেশাল পেপারের মতো। সপ্তপদী হাসি, সাগরিকা হাসি, দ্বীপ জেলে যাই হাসি, সূর্য তরুণ হাসি, কি নেই। স্টাম্প অ্যালবামের মতো যত্ন করে নম্বরের ট্যাগ লাগিয়ে সব রাখা। আমি এক শনিবার সংগ্রহ দেখতে উজ্জ্বলের বাড়ি যাই। গিয়ে চমকে উঠি, আরে ছেলেটা করেছে কি? হ্যাঁ, তুরস্কের কোনো এক নায়িকার হাসিও রেখেছে যে। দুঃখের কথা হলো, সব বড় কাজের মতোই এটাও অন্যেরা বোঝেনি। উজ্জ্বল তার সংগ্রহ নিয়ে অনেক ছোটাছুটি করেছে, চিঠি চাপাটি কম করেনি। জাদুঘরের একটা গ্যালারি পাওয়ার জন্য শুনেছি দিল্লি পর্যন্ত গিয়েছিল। ডায়নোসরের পাশের ঘরে অবলুপ্ত হাসির গ্যালারি, কিন্তু কোনো লাভ হয়নি। বহুদিন ছেলেটার কোনো খবর নেই, নিশ্চয় কষ্টে আছে। থাকলে ভালো, গুণী লোকেরা সবসময় কোনো না কোনো কষ্টে থাকে। আমি ওভাবেই বললাম, আর কি বলছে? তার সঙ্গে আমার দেখা হয়েছে সেটা বলছে কি? আর কি বলেছে? তার সঙ্গে আমার দেখা হয়েছে সেটা বলেছে কি? আমার উত্তম লুক পর্বে বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে মিস্টার গোস্বামী কেটে কেটে উত্তর দিলেন, হ্যাঁ তাও বলেছে, তবে কি কথা হয়েছে তা বলেনি। পাশে বসে থাকা কল্যাণ আমাকে খোঁচা মেরে বলল, বল না স্যার, কি জানতে চাইছেন বল। আমি কল্যাণের কথায় পাত্তা দিলাম না। পাশে বসে থাকা বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে বললাম, কিছু খাবেন মেসমশাই? জল টল কিছু দিতে বলবো? বেলের পানা খাবেন? ভাবটা এমন যে এই ঝা চকচকে অফিসের মালিক আমি। বেল টিপলেই 3 জন বেয়ারা পিয়ন ছুটে এসে বলবেন, স্যার স্যার শুরু করব। দীপার বাবা মাথা নিচু করে বসে আছেন, সেই অবস্থাতেই মাথা নাড়লেন। শান্তি.com বৃদ্ধাবাস থেকে আমার সঙ্গে বেরিয়ে আসার পরই এটা শুরু হয়েছে। মানুষটা একদম কথা বন্ধ করে দিয়েছেন। অসুখটা এরকমই, কখনো গম্ভীর বিষণ্ণতা, কখনো বাড়াবাড়ি রকমের হইচই। তবে এই শান্ত ভাবটার ফলে আপাতত আমার সুবিধেই হচ্ছে। হট্টগোল করলে এই সময়টা পেতাম না। ওর বিষণ্ণতার মধ্যে আমার জরুরি কাজগুলো সেরে ফেলতে হবে। শান্তি.com থেকে বেরিয়ে কাল আমরা দুজন প্রথমে যাই গঙ্গার ঘাটে। ভেবে চিনতে যে গিয়েছিলাম এরকম নয়। সামনেই যে বাসটায় উঠে পড়েছিলাম সেটা বাবুঘাট পর্যন্ত গিয়ে বলল আর যাবে না, এটাই নাকি তার শেষ স্টপ। জলের বদলে জলের ধারে ফেলে দিল। তাই গঙ্গার ঘাটে যাওয়া, অন্য কোনো কারণ নেই। আমার হাতে দীপার বাবার সুটকেস ছিল। সুটকেস ভালো, বিদেশের জিনিস,
শুধু সুটকেস নয়, শান্তি.কম ছেড়ে বেরিয়ে আসার আগে বৃদ্ধের জিনিসপত্র গোছাতে গিয়ে দেখেছি একটা বিদেশি কম্বলও রয়েছে, তবে আমেরিকার কম্বল নয়, মেড ইন চায়না, নরম তুলতুলে। সুটকেসের খাপে আর একটা অদ্ভুত জিনিস পেয়েছি, কয়েকটা ডলার। কে দিয়েছে, দীপা নাকি দীপার মা? তিনি যখন মেয়ের কাছে গিয়েছিলেন তখন হয়তো নিয়ে এসেছিলেন। কিভাবে, মেয়েকে বলে না গোপন করে? গঙ্গার ঘাটে বাঁধানো বেঞ্চে বসে আমরা দুজন মাটির ভারে ধোয়া ওঠার চা খেলাম। তারপর বসে রইলাম অনেক রাত পর্যন্ত। ভোঁ দিয়ে চলে যাচ্ছে স্টিমার। ছইয়ের ভিতর নিষিদ্ধ বাতি জেলে ঘুরে বেড়াচ্ছে নৌকোরা, আল মামুদের জলবেশ্যা উপন্যাসের মতো। তারা হাসছে, কাঁদছে, হাতছানি দিয়ে রাখছে। একসময় খেয়াল হলো দীপার বাবা আমার হাত ধরে আছেন। আমি গলা নামিয়ে বললাম, আপনি কি কিছু বলবেন? বৃদ্ধ মানুষ কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর আমার থেকেও নিচু গলায় বললেন, না, কিছু বলবো না। আপনি কি আমাকে খুঁজছিলেন মেসোমশাই? জানি না, ঠিক জানি না সাগর। অন্ধকার জলের দিকে তাকিয়ে আনমনে বললেন বৃদ্ধ। মাথা নামিয়ে বললাম, আমিও জানি না, কে খুঁজছে জানি না। জানার জন্য একবার এখানে একবার ওখানে ছুটে যাচ্ছি, কিন্তু জানতে পারছি না। মাঝে মধ্যে সন্দেহ হচ্ছে আমি নিজেই খুঁজছি না তো। বলতে বলতেই চুপ করে যাই। নদী পেরিয়ে হাওয়া আসে, হাওয়ায় মিশে থাকে জল, ভেসে থাকে ছেঁড়া সুতো। চমকে উঠি। কে গায়, কোথায় গায়? ওপারে নাকি এদিকে কেউ? একটা সময় ফিস ফিস করে বলি, চলুন এবার বাড়ি যাই। বৃদ্ধ মানুষটা চমকে বললেন, বাড়ি? আমি হাত ধরে বলি, হ্যাঁ। কল্যাণের পারচেজ ম্যানেজার এতক্ষণ পরে বৃদ্ধ মানুষটাকে নজর করলেন। ভ্রু কুঁচকে গেল। কুঁচকে যাওয়ারই কথা, বলা নেই কোয়া নেই। একটা বুড়ো ঘরের মধ্যে ঢুকে পড়া কোনো কাজের কথা নয়। কল্যাণ আমাকে বারণ করেছিল, গলা নামিয়ে বলেছিল, এটা কে? দীপার বাবা। দীপার বাবা? দীপাটা আবার কে? আমার বান্ধবী। কই, আমি তো চিনি না। কল্যাণের গলায় সন্দেহ। তুই চিনিস না সেটা দুর্ভাগ্য। জাস্ট নাও দীপা স্টেটসে আছে। বাড়ি ভাড়া মেটানোর জন্য সে আমাকে ডলার পাঠিয়েছে। সেই ডলার দেখে আমার বাড়িওয়ালা গোকুলবাবুর মাথা ঘুরে গেছে। মাথা ঘুরে কাল থেকে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরাতে হয়, তিনি আবার জ্ঞান হারান। ঘটনা পুরো সত্যি নয়, তবে অনেকটা সত্যি। কাল রাতে গঙ্গার ধার থেকে বাড়ি ফিরে দেখি অত রাতেও গেটের কাছে গোকুলবাবু পায়চারি করছেন। আমি দ্রুত এগিয়ে এসে বলি, ব্যাপার কি, কোনো বিপদ টিপদ হলো নাকি? গোকুলবাবু চোখ পাকিয়ে বললেন, এই ছোকরা, তোমার জন্য অপেক্ষা করছি। আমি প্রমাদ গুনলাম, নিশ্চয় পৃথার ঘটনা জানাজানি হয়ে গেছে। আমার জন্য এত রাতে? গোকুলবাবু দাঁতে চিরবিরানি ধরনের আওয়াজ তুলে বললেন, রাতে করব না তো কি, খারাপ লোকদের ধরতে রাতেই টহল দিতে হয়। আমি হাসতে গিয়েও পুরোটা হাসতে পারলাম না। আর্ধেক হয়ে হাসি আটকে গেল। ঘটনা নিশ্চয়ই যা ভাবছি তাই। পুরনো স্বামীকে পৃথার পুনর্বিবাহের খবরে বাড়িতে চলে এসেছে। পুরনো স্বামীকে পৃথার পুনর্বিবাহের খবর এ বাড়িতে চলে এসেছে। বাড়ির কর্ত্রী জেনে গেছেন এই ভয়ঙ্কর ঘটনার পিছনে আমিই রয়েছি। বিশ্বাসঘাতক, সবাইকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য, কিন্তু একজন বিশ্বাসঘাতককে নয়। এরা কি আজ আবার আমাকে বাড়ি থেকে বের করে দেবে? দিলে কেলেঙ্কারি। সিঙ্গেল কেলেঙ্কারি নয়, ডাবল কেলেঙ্কারি। কারণ আজ আর আমি সেদিনকার মতো একা নই। আমার সঙ্গে একজন বৃদ্ধ মানুষও আছেন। অসুস্থ হওয়ার অপরাধে বৃদ্ধবাস থেকে বিতাড়িত একজন অসহায় বৃদ্ধ। এবার আমিও যদি বিতাড়িত হই তাহলে আর দেখতে হবে না। দুই বিতাড়িততে আজ সারা রাত পথে ঘুরতে হবে। আমি মিনমিন করে বললাম, মেসোমশাই আমি। গোকুলবাবু ধমক দিলেন, চপ। তুমি ভেবেছ কি ছোকরা? ভেবেছটা কি? পৃথার সমস্যা মিটিয়েছ বলে আমার মাথা কিনে নিয়েছ? মোটেই নয়, একেবারেই নয়। তোমার মাসিমা তোমার এইসব চালাকিতে গলে যেতে পারে, আমি গলি না। ধরে প্রাণ এলো। যাক, বাড়ির কর্ত্রী তাহলে পৃথাকাণ্ডে গলেছে।
পুনর্বহালের মতো বঞ্জির পুনর্বিবাহে তিনি খুশি। উফ, দারুণ! বিরাট চিন্তায় ছিলাম। আমি একগাল হেসে গদগদ স্বরে বললাম, মাসিমা কোথায়? গোকুলচন্দ্র আবার খিচিয়ে উঠলেন। কোথায় আবার? নাচতে নাচতে কসবায় গেছেন, এখনো ফেরেননি বলে চিন্তায় গেটের সামনে পায়চারি করছি। চিন্তা করবেন না মেসোমশাই, মোটেও চিন্তা করবেন না। পুলিশের গাড়িতে উনি ফিরে আসবেন। অধিক রাতে পুলিশকে ভয় নেই, পুলিশকে ভয় দিনের বেলায়। বাড়িওয়ালা এবার আঙুল তুলে হিস হিসিয়ে বললেন, দেখো সাগর, ওসব বিয়ে টিয়েতে আমার কিছু এসে যায় না। তোমার মাসিমা আমাকে যাই বলুক, 7 মাসের বাকি টাকা না পেলে আমি তোমার ঘরের তালা খুলব না। এটা ভালো করে বুঝে নাও বাপু। এবার তোমার পালা সাগর। দুনিয়ার অপমানিত বেকার ভাড়াটে কুল তাকিয়ে রয়েছে তোমার দিকে। আমি হাসতে শুরু করি। হাসতে হাসতে পকেট হাতড়ে দীপার বাবার সুটকেসে পাওয়া ডলারগুলো বের করে তুলে ধরি মানুষটার দিকে। তালা থেরাপির পাল্টা ডলার থেরাপি, অপমানের বদলা। এই দেখুন, চিনতে পারছেন? আমি আপনাকে বলেছিলাম না মেসোমশাই, ডলার নিয়ে আসবো? বলেছিলাম কি না? আপনার তালা থেরাপি কাজ করেছে মেসোমশাই, 100 ভাগ কাজ করেছে। নিন, ডলারগুলো রাখুন। হিসেব করে 7 মাসের ভাড়াটা নিয়ে বাকি টাকা ফিরিয়ে দিন, ঠিক আছে? পুরোটা দিতে হবে না, আর 1 মাস এক্সট্রা রাখুন। যতদূর মনে পড়ছে আমি অগ্রিমের কথা বলেছিলাম না? ডলার যেন কত করে যাচ্ছে মেসোমশাই? 40 নাকি 41 নাকি 60? নিন, ধরুন। তবে এই জিনিস লুকিয়ে রাখবেন। এখন আইন কানুন খুবই শক্ত। কাগজপত্র ছাড়া বিদেশি টাকা পয়সা নিয়ে কাজ করলে সোজা জেল, জামিন 3 মাস পরে। হাত পাখাটা কোথায় মেসোমশাই? উফ, যা গরম পড়েছে। আজ এ পর্যন্তই রাখছি। পরবর্তী পর্ব আমরা শুনব নেক্সট টাইম। শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।